নমস্কার, গ্লোরিফাইং বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো রেয়ার আর্থ এলিমেন্টস, REE। আমি থাম্বনেলে উল্লেখ করেছি সোনা বা তেলের চেয়েও মূল্যবান রেয়ার আর্থ এলিমেন্ট, যা পরবর্তী বড় বুম সেক্টর। আজ গোটা বিশ্ব ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ নিয়ে ব্যস্ত। বিশ্ব অর্থনীতি তেল ও জ্বালানি সংকটে জর্জরিত। এই অবস্থা আমি রেয়ার আর্থ এলিমেন্ট নিয়ে আলোচনা করছি কেন? কারণ রেয়ার আর্থ এলিমেন্ট হলো বর্তমান ও ভবিষ্যৎ অর্থনীতি ও উচ্চ প্রযুক্তির ভিত্তি। রেয়ার আর্থ এলিমেন্ট হলো একটি অত্যন্ত মূল্যবান খনিজ সম্পদ, বিরল মৃত্তিকা উপাদানসমূহ। এই নামের মধ্যে বিরল মানে রেয়ার এই কথাটি থাকলেও প্রকৃতিতে কিন্তু এরা খুব একটা দুর্লভ নয়। তবে এদের আকরিক থেকে বিশুদ্ধ অবস্থায় পৃথক করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। এগুলি ভূত্বকে যথেষ্ট পরিমাণ পাওয়া যায়, তবে এগুলো খুব কমই ঘনীভূত অবস্থায় পাওয়া যায়। এদেরকে আকরিক থেকে উত্তোলন এবং আহরণ করা অর্থনৈতিকভাবে ব্যয়বহুল, কঠিন, তাই এদেরকে বিরল বলা হয়, রেয়ার বলা হয়। রেয়ার আর্থ মেটেরিয়াল বা বিরল মৃত্তিকা উপাদানসমূহ এগুলো বর্তমান বিশ্ব অর্থনীতি, ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কারণ কি? কারণ হলো প্রযুক্তির মেরুদণ্ড। বর্তমানে স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রিক গাড়ি মানে ইলেকট্রিক ভেহিকেলস, উইন্ড টারবাইনের মতো আধুনিক প্রযুক্তির এইসব প্রধান উপাদানগুলি তৈরিতে এই ধাতুগুলি অপরিহার্য। যার কাছে এই ধাতুর নিয়ন্ত্রণ, সে এই ভবিষ্যতে প্রযুক্তি বাজারের নিয়ন্ত্রক। দ্বিতীয় হচ্ছে সামরিক ক্ষমতা। অত্যাধুনিক যুদ্ধবিমান মানে F-35, মিসাইল গাইডেন্স সিস্টেম, সাবমেরিন, রাডার তৈরিতে এই ধাতুগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নির্ভর করে রেয়ার আর্থ মেটেরিয়ালের সরবরাহের ওপর। তৃতীয়, কৌশলগত গুরুত্ব। কৌশলগত গুরুত্বের দিক দিয়েও এই রেয়ার আর্থ এলিমেন্ট সোনা বা তেলের চেয়েও বেশি মূল্যবান। কেন? কারণ এগুলি ছাড়া স্মার্টফোন, উন্নত মানের মিসাইল, স্টিলথ যুদ্ধবিমান মানে F-35 এবং যে টারবাইন, উইন্ড টারবাইনের যে মোটর বা উইন্ড টারবাইন তৈরিতে ব্যবহৃত যে স্থায়ী চুম্বক, সেগুলো ইভি মেশিনের মোটর মানে গাড়ির বৈদ্যুতিক গাড়ির মোটর, এগুলো তৈরিতে REE অপরিহার্য। বর্তমান জাতীয় নিরাপত্তা অর্থাৎ জ্বালানি সার্বভৌমত্বের সাথে এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত বা যুক্ত। অর্থাৎ যে দেশগুলি এই ধাতুগুলোর সংগ্রহ করতে পারবে না, তারা স্বল্প কার্বন অর্থনীতিতে পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। স্বল্প কার্বন অর্থনীতি মানে কি? লো কার্বন ইকোনমি বলতে আমরা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের পরিমাণ অর্থাৎ বিশেষ করে গ্রিন হাউস গ্যাসের যে নির্গমন সর্বনিম্ন পর্যায়ে থাকবে। এর মূল লক্ষ্য হলো জীবাশ্ম জ্বালানি মানে তেল, কয়লা এবং গ্যাসের উপর নির্ভরশীলতা কমানো, পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য শক্তি মানে রিনিউয়েবল এনার্জির ওপর নির্ভরতা বা ব্যবহার বৃদ্ধি করা। এখন বিরল মৃত্তিকা উপাদানগুলি কি? বিরল মৃত্তিকা উপাদানগুলি হলো আমাদের 17টি ধাতব মৌলের একটি গোষ্ঠী, REES। এগুলোর মধ্যে ল্যান্থানাইডস এর 15টি এবং স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম ধাতব মৌলের একটি বিশেষ গোষ্ঠীকে আমরা বলি রেয়ার আর্থ এলিমেন্টস। ল্যান্থানাইড সিরিজের এগুলি মৌল সংখ্যা 57 থেকে 71। এই সিরিজের 15টি এবং অতিরিক্ত মৌল স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম। এই 17টি ধাতব মৌল নিয়ে হচ্ছে এই রেয়ার আর্থ এলিমেন্ট। এর বৈশিষ্ট্য গুরুত্ব কি? না, প্রযুক্তিগত উৎকর্ষতা, এদের উচ্চ চুম্বকীয় শক্তি, উজ্জ্বলতা এবং
লুমিনেসেন্স বৈশিষ্ট্যের জন্য এরা আধুনিক প্রযুক্তির ভিটামিন হিসাবে পরিচিত। চৌম্বকীয় শক্তি নিওডিমিয়াম ও সামারিয়াম থেকে তৈরি শক্তিশালী স্থায়ী চুম্বক হার্ড ড্রাইভ, উইন্ড টারবাইন এবং বৈদ্যুতিক গাড়ির মোটরে ব্যবহৃত হয়। নির্ভুলভাবে নির্দেশিত যেসব মিসাইল, তারপর নাইট ভিশন গগলস, এছাড়া রাডার তৈরিতে অর্থাৎ প্রতিরক্ষা সাজ সরঞ্জাম তৈরিতে এই উপাদানগুলি অপরিহার্য। এছাড়া স্মার্টফোন, ল্যাপটপ, এলইডি ডিসপ্লে এবং রিচার্জেবল ব্যাটারিতেও ব্যাপকভাবে এই রেয়ার আর্থ এলিমেন্ট ব্যবহৃত হয়। এবং এখন বৈশ্বিক প্রেক্ষাপট এবং উৎপাদন এটা নিয়ে আলোচনা করি। এই রেয়ার আর্থ এলিমেন্টে কারা বেশি উৎপাদন করে, কোন দেশ বেশি উৎপাদন করে, কাদের হাতে রেয়ার আর্থ এলিমেন্ট এই খনিজ ভাণ্ডারটা কোন দেশের কাছে রয়েছে। বর্তমানে বিশ্বের মোট বিরল মৃত্তিকাতে রেয়ার আর্থ এলিমেন্টের মজুদের প্রায় 44 মিলিয়ন মেট্রিক টন, যা গোটা বিশ্বের প্রায় অর্ধেক চীনের কাছে রয়েছে। প্রক্রিয়াকরণ এবং পরিশোধনের ক্ষেত্রেও চীন এককভাবে বর্তমান বিশ্বে এখন রেয়ার আর্থ এলিমেন্টকে নিয়ন্ত্রণ করে। এছাড়া অন্যান্য দেশ ব্রাজিল, ভিয়েতনাম, রাশিয়া, ভারতেও উল্লেখযোগ্যভাবে কিছু রেয়ার আর্থ এলিমেন্ট মজুত আছে এই খনিজ সম্পদ হিসাবে। এগুলি প্রায়শই তেজস্ক্রিয় উপাদান যেমন থোরিয়ামের সাথে পাওয়া যায়, তাই এদের নিষ্কাশন পরিবেশগতভাবে সংবেদনশীল এবং প্রযুক্তিগতভাবে কঠিন। এই যে চীনের আধিপত্য বর্তমান বিশ্বে আমরা বললাম প্রায় অর্ধেক বা 60% উৎপাদন এবং 85%-এর বেশি প্রক্রিয়াকরণ ক্ষমতা চীনের নিয়ন্ত্রণে। এটি বেজিংকে একটি শক্তিশালী সম্পদ কূটনীতি মানে রিসোর্স ডিপ্লোমেসিতে সুবিধা দেয়, যার মাধ্যমে তারা বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক বিরোধে রপ্তানি কোটা বা নিষেধাজ্ঞা ব্যবহারের সুযোগ পায়। যেমন তারা করেছিল জার্মানের সঙ্গে একবার আর আমেরিকার সঙ্গে। 2010 সালে জার্মানের সঙ্গে তারা নিষেধাজ্ঞা দিয়েছিল রেয়ার আর্থ এলিমেন্টের ওপর। সম্প্রতি 2023 সালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। চীন সম্প্রতি রপ্তানির ওপর বিধিনিষেধ ঘোষণা করেছে, যা বিশ্বব্যাপী বেশ কিছু শিল্পকে, যে এই যে নিষেধাজ্ঞা ঘোষণা করার ফলে বর্তমানে বিশ্বের বেশ কিছু শিল্পকে তারা হুমকির মুখে ফেলে দিয়েছিল। এই যে একচেটিয়া ক্ষমতার অধিকারী, এই কারণে তারা অন্যান্য দেশকে চাপে রাখতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রকেও চাপে রাখতে পারে। বিরল মৃত্তিকা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান অবস্থান কি, এটা একটু আমাদের জানা দরকার। চীন এবং আমেরিকা এই দুটো বৃহৎ শক্তিধর দেশের মধ্যে বিরল মৃত্তিকা উপাদান নিয়ে টানাপোড়েন কিন্তু বেশ পুরনো। চীন মূলত দুই দফা, আমি আগে বললাম দুই দফায় আমেরিকার ওপর বিধিনিষেধ প্রয়োগ করেছিল। একবার 2010 সালে, যদিও সরাসরি আমেরিকার ওপর নয়, জাপানের সঙ্গে সেনকাকু দ্বীপপুঞ্জের নিয়ে একটা বিরোধের কারণে তারা হঠাৎ করে বিরল মৃত্তিকা রপ্তানি কমিয়ে দেয়, এক্সপোর্ট করা কমিয়ে দেয়। যদিও এটি সরাসরি আমেরিকার উপর ছিল না, কিন্তু ফলে বিশ্বজুড়ে এই রেয়ার আর্থ এলিমেন্টসের দাম হু করে বৃদ্ধি পায়, যা আমেরিকাকেও দুশ্চিন্তায় ফেলেছিল। এবং 2023 সালে সাম্প্রতিক সময় চিপ তৈরির জন্য অত্যাবশ্যকীয় দুটি ধাতু গ্যালিয়াম ও জার্মেনিয়াম রপ্তানির ওপর চীন কড়া বিধিনিষেধ আরোপ করেছিল। এটি সরাসরি আমেরিকার উন্নত প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর শিল্পের ওপর আঘাত এনেছিল। এই খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করলে আমেরিকার প্রতিরক্ষা শিল্প বড় রকম ঝুঁকির মুখে পড়ে। আমেরিকা বর্তমানে রেয়ার আর্থ এলিমেন্টের জন্য মূলত চীনের ওপর বেশি নির্ভরশীল। প্রায় 85% আমি বলেছিলাম প্রসেসিং চীন করে গোটা বিশ্বের, চীন তাই নিয়ন্ত্রক। আমেরিকা এই যে বিধিনিষেধ আরোপ করেছিল, এর ফলে তাদের সামরিক শিল্পে একটা বড় আঘাত এনেছিল। বিভিন্ন সেক্টরগুলোতে, অর্থাৎ অন্যান্য অনেক ক্ষেত্রে তাদের, অর্থাৎ সেমিকন্ডাক্টর ক্ষেত্রেও, সেমিকন্ডাক্টর শিল্প তাদের অনেকটা ক্ষতিগ্রস্ত
ক্ষতির মুখে পড়েছিল। এখন আমেরিকা কিন্তু এই বিধিনিষেধ আরোপ করার এগেনস্টে সরাসরি কোনো যুদ্ধ চীনের বিরুদ্ধে করেনি ঠিকই, কিন্তু তারা আমেরিকার ওপর বিভিন্ন শিল্পে বা বিভিন্ন সেক্টরে ট্যারিফ বা শুল্ক বৃদ্ধির মাধ্যমে একটা বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে। বর্তমানে ট্রাম্প প্রশাসন চীনের ওপর প্রায় বিভিন্ন ক্ষেত্রে 100%, কোনো কোনো ক্ষেত্রে 130% পর্যন্ত শুল্ক বা ট্যারিফ আরোপ করেছে। এই যে উচ্চ হারে কর আরোপ করেছে, এতে কিন্তু এই যে একটা বাণিজ্য, একটা যুদ্ধ, ট্রেড ওয়ার, বিশ্ব অর্থনীতিতে কিন্তু একটা প্রভাব পড়েছে, অস্বাভাবিক রকমের একটা প্রভাব পড়েছে। এখন এই চীন ছাড়া আর কোথায় এই রেয়ার আর্থ এলিমেন্ট, এই খনিজ সম্পদ রয়েছে? ইউক্রেনে রয়েছে। ইউক্রেনেও এই প্রচুর পরিমাণ এই বিরল মৃত্তিকা উপাদানসমূহ পাওয়া যায়। এখানে লিথিয়ামও পাওয়া যায়, বিরল মৃত্তিকা উপাদান এবং লিথিয়াম রয়েছে, যার নিয়ন্ত্রণ পেতে রাশিয়া সম্প্রতি ইউক্রেনকে আক্রমণ করেছে। এবং সেই ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে, তার কিন্তু নিহিত কারণ হচ্ছে এই রেয়ার আর্থ এলিমেন্ট। সম্প্রতি বা কিছুদিন আগে আমরা শুনেছিলাম ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। গ্রিনল্যান্ড তিনি কিনতে চাইছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড কিনবার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং তিনি সেটা নেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে তার একটা সংঘাত শুরু হয়েছিল। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে সেখানে থাকা বিশ্বের অন্যতম বৃহত্তম রেয়ার আর্থ রিজার্ভ। এই যে আমেরিকা তার প্রতিরক্ষা এবং প্রযুক্তির খাতের জন্য যে চীনের ওপর নির্ভরশীলতা রেয়ার আর্থের জন্য, সেটাকে কমানোর জন্য আমেরিকা বর্তমানে একটি প্রজেক্ট ভল্ট, ট্রাম্প প্রশাসন $12 বিলিয়ন একটা বিশাল একটা কৌশলগত খনিজ মজুদ ও স্ট্র্যাটেজিক রিজার্ভ করার একটা পরিকল্পনা করে, যার নাম দিয়েছে প্রজেক্ট ভল্ট। এছাড়া 2026 সালের ফেব্রুয়ারিতে আমেরিকা ভারত সহ প্রায় 50টি দেশকে নিয়ে একটি জোট গঠন করেছে, যার লক্ষ্য হলো চীনের বাইরে একটি শক্তিশালী সরবরাহ শৃঙ্খল, রেয়ার আর্থের সরবরাহ শৃঙ্খল তৈরি করা। ভারতও এই বৈদ্যুতিক যানবাহন, ইভি বা প্রতিরক্ষা শিল্পের জন্য অনেকাংশে চীনের কাছ থেকে বা চীন থেকে আমদানিকৃত ম্যাগনেটের ওপর বা এই খনিজ পদার্থের ওপর নির্ভরশীল। চীনের বিধিনিষেধ আরোপ করা ফলে ভারতও অনেক সময় এতে সরবরাহ, খনিজ দ্রব্যের এই রেয়ার আর্থ এলিমেন্টসের সরবরাহ বিঘ্নিত হয়। যেমন 2025 সালে নিষেধাজ্ঞার ফলে ভারতের অটোমোবাইল শিল্পে সংকটে পড়েছিল। ভারত সরকার তাই 2026-27 বাজেটে বিরল মৃত্তিকা উত্তোলনের জন্য উড়িষ্যা, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ডেডিকেটেড রেয়ার আর্থ করিডোর তৈরির ঘোষণা করেছেন। রেয়ার আর্থ ম্যাগনেট উৎপাদনের জন্য ভারত সরকার 7,280 কোটি টাকার একটি প্রকল্প REPM স্কিম অনুমোদন করেছেন। সম্প্রতি ভারতের রাজস্থান, পুরুলিয়ায় রেয়ার আর্থ ভান্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। ভারত বর্তমানে 100% এই আমদানি রেয়ার আর্থ এলিমেন্টের আমদানির উপর নির্ভরশীল, যা তাদের বৈদেশিক মুদ্রার ওপর অত্যন্ত চাপ সৃষ্টি করে। তাই নিজস্ব উৎস থেকে উত্তোলন করলে বা উত্তোলন শুরু হলে ভারত বিশ্ব মঞ্চে একটি শক্তিশালী এবং অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারবে। এই বর্তমানে চীন, আমেরিকা এবং ভারত, 3 দেশের মধ্যেই রেয়ার আর্থ নিয়ে বিরোধটা কেবল কিন্তু বাণিজ্যে নয়, বরং বিশ্ব প্রযুক্তির নিয়ন্ত্রণের লড়াইয়ে পরিণত হয়েছে। আধুনিক বিশ্ব অর্থনীতিতে রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল মৃত্তিকা উপাদানগুলি, অনেক বিশেষজ্ঞ এটিকে একবিংশ শতাব্দীর তেল হিসাবে অভিহিত করেছেন। এর অর্থনৈতিক গুরুত্ব এবং ভবিষ্যতের সম্ভাবনা কি না, তেল যেমন বিংশ শতাব্দীর নিয়ন্ত্রক, তেমনি রেয়ার আর্থ বর্তমান, আমি আগেই বলেছি, এবং ভবিষ্যতের উচ্চ প্রযুক্তির ভিত্তি।
বিশ্ব যখন জীবাশ্ম তেল মানে গ্যাস, কয়লা এবং তেল এর থেকে বেরিয়ে সবুজ শক্তি অর্থাৎ গ্রিন এনার্জির দিকে ঝুঁকছে, তখন রেয়ার আর্থের চাহিদাও বাড়ছে। উইন্ড টারবাইন, বৈদ্যুতিক গাড়ির মোটর, সোলার প্যানেল, এইগুলোর জন্য এই রেয়ার আর্থ মৌল ধাতুগুলির গুরুত্ব অপরিহার্য। বৈদ্যুতিক গাড়ি, মোটর এবং সোলার প্যানেলের জন্য এই মৌলগুলি আমি যেমন বললাম অপরিহার্য। এই কারণে সোনা মূলত একটি মূল্যবান ধাতু এবং বিনিয়োগের নিরাপদ মাধ্যম হলেও রেয়ার আর্থ ছাড়া স্মার্টফোন, উইন্ড টারবাইন, ল্যাপটপ, এমআরআই মেশিন তৈরি, এই উন্নত প্রতিরক্ষা সাজ সরঞ্জাম, মিসাইল, জেট বিম ইঞ্জিন তৈরি করা অসম্ভব। অর্থাৎ এর উপযোগিতা সোনার চেয়েও অনেক বেশি এবং বহুমুখী। মোদ্দা কথা হলো, তেল বর্তমানকে সচল রাখে, কিন্তু রেয়ার আর্থ ভবিষ্যৎকে নির্ধারণ করবে। তাই আমি রেয়ার আর্থ মেটাল নিয়ে এত আলোচনা করতে আজকে বসেছি। তাই শিল্প ও প্রযুক্তির বিচারে একে সোনা বা তেলের চেয়েও মূল্যবান সম্পদ বলা কিন্তু যুক্তিযুক্ত বা অযৌক্তিক হবে না। রেয়ার আর্থ মেটাল বর্তমানে বিশ্বে আধুনিক প্রযুক্তি বা ক্লিন এনার্জির এর যে ট্রানজিশনের মেরুদণ্ড হিসাবে পরিচিত। ভারত 2030 সালের মধ্যে এই খাতের বিশাল প্রসারের জন্য একটা পরিকল্পনা নিয়েছে, যা কর্মসংস্থান ও মার্কেটিংয়ের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এখন বিরল মৃত্তিকা ধাতু কেন, আমি বলেছিলাম পরবর্তীকালে বুম, একটি বড় বুম সেক্টর অর্থাৎ বড় সুযোগ হতে চলেছে। কেন, কিভাবে এটি কেরিয়ার এবং ব্যবসায় প্রভাব ফেলবে, কেন এটি পরবর্তী বড় বুম সেক্টর? কারণ হচ্ছে ক্লিন এনার্জি ও ইভির যে বিপ্লব হচ্ছে এখন বর্তমানে, অর্থাৎ ইলেকট্রিক গাড়ির মোটর ও উইন্ড টারবাইনের জন্য প্রয়োজনীয় যে শক্তি, তার যে স্থায়ী চুম্বক, যে পার্মানেন্ট ম্যাগনেট, এগুলো তৈরিতে নিওডিমিয়াম ও প্রাসিওডিমিয়াম এগুলি অপরিহার্য। এই ধাতুগুলো হচ্ছে ওই যে আমি বলেছিলাম 17টি ধাতব মৌলের গোষ্ঠী হচ্ছে আমাদের এই রেয়ার আর্থ এলিমেন্ট। এইগুলি হচ্ছে শক্তিশালী স্থায়ী চুম্বক তৈরির জন্য অপরিহার্য। 2030 সালের মধ্যে ভারতে এই চুম্বকের চাহিদা প্রায় 5,000 থেকে 8,000 টনে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। প্রযুক্তিগত নির্ভরশীলতা কি আমি আগেই বলেছি, স্মার্টফোন, এলইডি লাইট, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা সাজ সরঞ্জাম যেমন ফাইটার জেট, এছাড়াও উইন্ড টারবাইন, এগুলোর জন্য এই আরইই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের রেয়ার আর্থ মার্কেটের মূল্য 2024 সালে $9.03 বিলিয়ন। 2030 সাল পর্যন্ত এটি বার্ষিক 9% হারে সিএজিআর বৃদ্ধি পাবে বলে একটা পূর্বাভাস আছে। বিশ্ববাজারে এর চাহিদা 2040 সালের মধ্যে প্রায় 700% বৃদ্ধি পাবে বা বাড়তে পারে। এই ক্ষেত্রগুলিতে চাকরির সুযোগ, নতুন কেরিয়ারের সুযোগ অপরিসীম হবে। এই খাতে আগামী কয়েক বছরে কয়েক হাজার দক্ষ কর্মীর প্রয়োজন হবে। ইঞ্জিনিয়ারিং ও মাইনিংয়ের ক্ষেত্রে অর্থাৎ খনি থেকে আকরিক উত্তোলন, প্রক্রিয়াজাতকরণের জন্য যে মাইনিং ইঞ্জিনিয়ার ও মেটালার্জিস্টদের চাহিদা তুঙ্গে থাকবে। গবেষণা ও উন্নয়নের জন্য অর্থাৎ চীন বর্তমানে এই খাতের প্রক্রিয়াকরণের প্রযুক্তির জন্য 90% তারা নিয়ন্ত্রণ করে। প্রক্রিয়াকরণের প্রযুক্তির খাতে ভারতকে স্বনির্ভর হতে গেলে নতুন প্রক্রিয়াকরণ পদ্ধতি ও রেয়ার আর্থ রিসাইকেলিং নিয়ে গবেষণার জন্য বিশাল ক্ষেত্র তৈরি করতে হবে, যা এখন তৈরি হচ্ছে। আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং সরবরাহ শৃঙ্খল অর্থাৎ সাপ্লাই চেইন ব্যবস্থাপনার বিশেষজ্ঞদের প্রয়োজন পড়বে, কারণ এটি বর্তমানে একটি স্ট্র্যাটেজিক সম্পদ। মার্কেটিং এবং বিজনেসের উদ্যোক্তাদের জন্য একটা বড় সুযোগ তৈরি হবে, বড় একটা ক্ষেত্র তৈরি হবে। কারণ B2B মার্কেটিংয়ে অর্থাৎ বিজনেস টু বিজনেস মার্কেটিংয়ে টেসলা, মারুতি, সুজুকির মতো গাড়ি নির্মাতারা ইলেকট্রনিক্স কোম্পানিগুলোর কাছে
অর্থাৎ সবাই এখন ইলেকট্রিক ভেহিকলস ওপর জোর দিয়েছে। এদের কাছে কাঁচামাল এবং যন্ত্রাংশ অর্থাৎ চুম্বক ও ব্যাটারি বিক্রির জন্য দক্ষ মার্কেটিং এক্সিকিউটিভ দরকার, প্রয়োজন হবে। এছাড়া ভারত সরকার এই খাতের ম্যানুফ্যাকচারিংয়ের জন্য 25 বিলিয়ন রুপি অর্থাৎ রুপিতে 25 বিলিয়ন ইনসেন্টিভ প্রোগ্রামের পরিকল্পনা করছে। এতে বেদান্ত গ্রুপ ও জেএসডাব্লিউর মতো বড় বড় সংস্থাগুলো ইতিমধ্যে এই ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে। অর্থাৎ ভারত সরকার সাবসিডি দেবে এই সব ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করলে। গ্রিন ব্র্যান্ডিং, সেটা কি, যেহেতু এই পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং রিনিউয়েবল এনার্জির জন্য, তাই এই সাস্টেনেবল যে সোর্সিং এর পরিবেশগত যে প্রভাব, এই কমানোর বিষয়গুলি মার্কেটিংয়ের প্রধান হাতিয়ার হয়ে উঠবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেয়ার আর্থ মেটাল সেক্টর কেরিয়ার বা ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠবে। আশা করি আলোচনাটি আপনাদের খুব ভালো লাগবে এবং এটি আপনাদের গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে, গুরুত্বপূর্ণ হিসাবে আপনারা এটাকে দেখবেন, গুরুত্ব দিয়ে দেখবেন, বিবেচনা করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি থেকে যাতে এরকম মূল্যবান প্রতিবেদন পেতে পারেন তার জন্য চ্যানেলটিকে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্টস দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ।